আমরা তো সারা দিন কত রকম শব্দ শুনি তাই না? মানুষের কথা, পাখির ডাক, গাড়ির হর্ন, মানে শব্দ ছাড়া আমাদের জীবনটা ভাবাই যায় না। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে শব্দ, এই জিনিসটা আসলে কি? কিভাবে এটা তৈরি হয় আর কেমন করেই বা আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায়? চলুন আজকে শব্দের পেছনের এই দারুণ রহস্যগুলোই একটু জেনে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নটাই হলো, শব্দ আসলে কি? এটা কি শুধুই আমাদের শোনার একটা অনুভূতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বিজ্ঞান? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই মৌলিক প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। যে কোনো শব্দের উৎস কিন্তু একটাই, আর তার শুরুটা হয় খুব সাধারণ একটা ঘটনা দিয়ে, একটা কাঁপুনি বা ভাইব্রেশন। চলুন এই বিষয়টা দিয়ে শুরু করা যাক। একদম সহজ করে বললে, সব শব্দের মূলে আছে এই কম্পন। যখনই কোনো জিনিস খুব দ্রুত সামনে পেছনে বা এদিক ওদিক নড়াচড়া করে, ঠিক তখনই শব্দের জন্ম হয়। তার মানে কোনো কম্পন ছাড়া কোনো শব্দ তৈরি হওয়া এক কথায় অসম্ভব। এটাই শব্দের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। আর এই কম্পন তো আমাদের চারপাশে সবসময় ঘটছে। যেমন ধরুন, আমরা যখন কথা বলি, আমাদের গলার ভেতরের ভোকাল কর্ড কাঁপে। একটা মৌমাছি যখন ভনভন করে ওড়ে, ওটা আসলে ওর ডানার দ্রুত কাঁপুনি থেকেই তৈরি হওয়া শব্দ। এমনকি একটা রাবার ব্যান্ডকে টেনে ধরে ছেড়ে দিলেও সেটার কাঁপুনি থেকে কিন্তু একটা শব্দ শুনতে পাওয়া যায়। এগুলো সবই শব্দের উৎসের খুব সাধারণ উদাহরণ। বেশ, এটা তো বোঝা গেল যে কম্পন থেকেই শব্দ তৈরি হয়। কিন্তু কথা হলো, সেই কম্পনটা উৎস থেকে আমাদের কান পর্যন্ত পৌঁছায় কিভাবে? এখানেই শব্দ তরঙ্গের ব্যাপারটা চলে আসে। উৎস থেকে আমাদের কান পর্যন্ত শব্দ আসার জন্য মাঝখানে একটা মাধ্যম লাগে, কিন্তু সেই মাধ্যম দিয়ে শব্দটা আসে ঠিক কিভাবে? চলুন সেই প্রক্রিয়াটাই একটু দেখি। ব্যাপারটা অনেকটা ডমিনো পড়ার মতো, একটা চেইন রিয়াকশন। যখন কোনো বস্তু কাঁপে, যেমন ধরুন একটা গিটারের তার, তখন সেটা তার একদম কাছের বাতাসের কণাগুলোকে একটা ধাক্কা দেয়। সেই কণাগুলো আবার তাদের পাশের কণাগুলোকে ধাক্কা দেয়। এভাবেই ধাক্কাটা এক কণা থেকে আরেক কণায় এভাবে সঞ্চালিত হতে থাকে, ঠিক যেন একটা ঢেউয়ের মতো। আর মজার ব্যাপার হলো, বাতাসের কণাগুলো কিন্তু নিজেরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না, ওরা শুধু নিজের অবস্থানে থেকেই কাঁপতে থাকে। আর এই ধাক্কাধাক্কির ফলেই বাতাসের মধ্যে দুটো আলাদা এলাকা তৈরি হয়। যখন কণাগুলো ধাক্কা খেয়ে একে অপরের খুব কাছাকাছি চলে আসে, তখন সেখানে একটা উচ্চ চাপের এলাকা তৈরি হয়। একে আমরা বলি সংকোচন বা কম্প্রেশন। আবার যখন কণাগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, তখন একটা হালকা বা নিম্নচাপের এলাকা তৈরি হয়, যাকে বলা হয় প্রসারণ বা রেয়ারফ্যাকশন। এই সংকোচন আর প্রসারণের ঢেউটাই হলো আসলে শব্দ তরঙ্গ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। মাধ্যমের কণাগুলো, মানে ধরুন বাতাসের কণাগুলো, কিন্তু গিটারের তার থেকে আমাদের কান পর্যন্ত উড়ে আসে না। তারা কেবল নিজের জায়গায় থেকেই কাঁপে আর শক্তিটাকে পরের কণার কাছে পাঠিয়ে দেয়। যেটা আসলে ভ্রমণ করে সেটা হলো ওই কম্পনের শক্তিটা, মানে আলোড়নটা। তার মানে শব্দ চলাচলের জন্য বাতাস, পানি বা কোনো কঠিন পদার্থের মতো একটা মাধ্যম অবশ্যই দরকার। মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না। আর ঠিক এই কারণেই শব্দকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। এজন্যই তো মহাশূন্যে কোনো বিস্ফোরণ হলেও তার কোনো আওয়াজ পাওয়া যায় না, কারণ সেখানে শব্দ বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো মাধ্যমই নেই। আচ্ছা, আমরা এখন জানি শব্দ কি এবং কিভাবে তা ভ্রমণ করে। এবার চলুন দেখি, সব শব্দ তো একরকম শোনায় না, তাই না? কোনোটা খুব তীক্ষ্ণ, কোনোটা বেশ মোটা, আবার কোনোটা খুব জোরে, কোনোটা বা খুব আস্তে। এই পার্থক্যগুলো কেন হয়? শব্দের প্রথম বৈশিষ্ট্য হল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এর মানে হল এক সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ, মানে একটা সংকোচন আর একটা প্রসারণ, মিলিয়ে একটা নির্দিষ্ট বিন্দুকে পার করছে। আমাদের মস্তিষ্ক এই ফ্রিকোয়েন্সিকেই পিচ হিসেবে চেনে। সহজ কথায়, কোনো শব্দ কতটা তীক্ষ্ণ বা চিকন আর কতটা মোটা বা ভারী শোনাবে তা নির্ভর করে এই ফ্রিকোয়েন্সির ওপর। দেখুন, যখন তরঙ্গের ঢেউগুলো বেশ ছড়ানো ছিটানো থাকে, তার মানে হলো ফ্রিকোয়েন্সি কম, আর এর ফলে আমরা একটা মোটা বা ভারী শব্দ শুনি। অন্যদিকে তরঙ্গের ঢেউগুলো যদি খুব ঘন ঘন বা কাছাকাছি থাকে, তার মানে এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, আর তার ফল হলো একটা তীক্ষ্ণ বা চিকন শব্দ, যেমন বাঁশির আওয়াজ। শব্দের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল
অ্যাম্প্লিটিউড বা বিস্তার। এটা দিয়ে আসলে তরঙ্গের শক্তি বা জোরটা বোঝা যায়। মানে কণাগুলো তাদের স্বাভাবিক অবস্থান থেকে কতটা দূরে সরে গিয়ে কাঁপছে। আমাদের মস্তিষ্ক এই অ্যাম্প্লিটিউডকেই শব্দের তীব্রতা বা লাউডনেস হিসেবে ব্যাখ্যা করে। যেমন তরঙ্গের ঢেউগুলো যদি ছোট হয় তার মানে এর অ্যাম্প্লিটিউড কম এবং শব্দটাও হবে বেশ মৃদু বা সফট, আর ঢেউগুলো যদি অনেক উঁচু বা বড় হয় তার মানে অ্যাম্প্লিটিউড অনেক বেশি, আর তার ফলে একটা বেশ জোরালো বা লাউড শব্দ শোনা যাবে। তাহলে সংক্ষেপে বলতে গেলে পুরো ব্যাপারটা হলো ফ্রিকোয়েন্সি ঠিক করে দেয় শব্দের পিচ কেমন হবে, অর্থাৎ শব্দটা চিকন না মোটা, আর অ্যাম্প্লিটিউড ঠিক করে দেয় শব্দের তীব্রতা, মানে শব্দটা আস্তে নাকি জোরে শোনাবে। এই দুটো বৈশিষ্ট্য দিয়েই আমরা বেশিরভাগ শব্দকে একে অপরের থেকে আলাদা করতে পারি। আমরা যা কিছু শুনি তা কিন্তু শব্দের বিশাল জগতের একটা খুবই ছোট অংশ। মানুষ কিন্তু সব ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায় না। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু জানা যাক। সাধারণভাবে একজন সুস্থ মানুষ 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যেকার শব্দগুলোই শুধু শুনতে পায়। এই সীমাটাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা বা অডিবল রেঞ্জ। এর মানে হলো এর চেয়ে কম বা বেশি ফ্রিকোয়েন্সির শব্দ আমাদের চারপাশে থাকলেও আমরা সেগুলো শুনতেই পাই না। মানুষের শোনার ক্ষমতার নিচে, মানে 20 হার্টজের কম ফ্রিকোয়েন্সির শব্দকে বলা হয় ইনফ্রাসাউন্ড। হাতি বা তিমির মতো বড় বড় প্রাণীরা এই শব্দ ব্যবহার করে বহুদূর থেকে নিজেদের মধ্যে যোগাযোগ করে। আবার শোনার ক্ষমতার ওপরে, অর্থাৎ 20,000 হার্টজের বেশি ফ্রিকোয়েন্সির শব্দ হল আল্ট্রাসাউন্ড। বাদুড় বা ডলফিনের মতো প্রাণীরা এই শব্দ তৈরি করে পথ চলতে এবং শিকার ধরতে পারে। শেষ পর্যন্ত এই একটা বাক্যই কিন্তু পুরো বিষয়টাকে দারুণভাবে তুলে ধরে। শব্দ একই সাথে একটা ভৌত ঘটনা, মানে শক্তির একটা তরঙ্গ, এবং একটা সংবেদনশীল অভিজ্ঞতা যা আমাদের মস্তিষ্ক তৈরি করে। দুটোই কিন্তু সত্যি। আর তাই এই ক্লাসিক প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। আজকের আলোচনার পর প্রশ্নটা একটু অন্যভাবে করা যায়। গাছ পড়ার ফলে বাতাসে কি যান্ত্রিক তরঙ্গ তৈরি হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু সেই তরঙ্গ শোনার জন্য যদি কোনো কান বা মস্তিষ্কই সেখানে না থাকে, তবে তাকে কি শব্দ বলা যায়? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?